আমার ফিলিংস হচ্ছে কিছুই হয়নি। পদগুলো আমরা বলেছি কি করতে হবে, সরকার সেটা করতে পারছে না। কেন করতে পারছে না? করতে দেবে না মন্ত্রণালয়ের কর্মকর্তারা করতে দেবে না। সোজা হিসাব, এর বাইরে আর কোনো কিছু নেই। আমলারা চান না তাদের ক্ষমতা খর্ব হোক। এটা প্রতিটি সংস্কার কমিশনের ক্ষেত্রেই সেটা হচ্ছে। শ্রম সংস্কার কমিশনের ক্ষেত্রে হয়েছে, অন্য যে সমস্ত স্থানীয় সরকার কমিশন বলেন সবগুলো কমিশনের ক্ষেত্রেই হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে বলেছি, সবাইকে বলেছি যে সমস্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার, আইন প্রণয়নের দরকার হবে না, সে সমস্ত বিষয়ে আপনারা খুব সহজেই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, খুব বেশি চাইলে সম্পাদক এবং মালিকদের সাথে আলোচনা করে, ইউনিয়নগুলোর সাথে আলোচনা করে আপনারা আদেশ জারি করে দিতে পারেন, নীতিমালাগুলো হালনাগাদ করে দিতে পারেন, যে পরিবর্তনগুলো দরকার সেই পরিবর্তনগুলো করে দিতে পারেন। আর যেখানে আইন প্রণয়নের প্রয়োজন আছে সেখানে আমরা আইনের 2টা খসড়া করে দিলাম। তৃতীয় আইনটা আমরা করিনি, কিন্তু তৃতীয় আইনেরও যে নমুনা আছে, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, এটা সংক্রান্ত, তাদের স্বায়ত্তশাসন সংক্রান্ত আইনের খসড়া ইতিমধ্যেই সরকারের কাছে আছে, কারণ সেটা আওয়ামী লীগ করেছিল সেই 1998-99 সালের কথা, তখনই তারা করেছিল, যদিও তারা পরে সেটা ভুলে গেছে। সুতরাং দৃষ্টান্ত আমাদের সামনে আছে। তো আমি বলেছিলাম যে আইনগুলো করার ক্ষেত্রে আপনাদের জনমত নেওয়ার প্রশ্ন আছে, প্রয়োজন হবে। সুতরাং সেগুলো আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের ওয়েবসাইটে অন্তত প্রকাশ করে দিয়ে সবার মতামত চান। এই মতামত নাগরিক সমাজ থেকে আসতে হবে। এই মতামত স্টেক হোল্ডাররা যেমন দেবেন তেমনি নাগরিকরাও দেবেন। বিভিন্ন মানবাধিকার সংগঠন আছে, অধিকার সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকেও মতামত নেওয়ার প্রশ্ন আছে। কিন্তু আপনারা সেটা উন্মোচন করেছেন, এখনো রাজনৈতিক দলগুলোকে দেননি, আপনারা জনগণের জন্য উন্মুক্ত করেন। কেন এটা ওয়েবসাইটে দেওয়া হলো না? এটা সাধারণ পাবলিককে মতামত দেওয়ার জন্য কেন দেওয়া হবে না, উন্মুক্ত করা হবে না? এটা উন্মুক্ত করে দেওয়া হোক যত দ্রুত সম্ভব। এই দুটো আইনেরই খসড়া, সাংবাদিকতা সুরক্ষা আইন অধ্যাদেশ 2025 এবং গণমাধ্যম কমিশন অধ্যাদেশের খসড়া, এই দুটো খসড়াই মতামত দেওয়ার জন্য দেওয়া হোক। যদি মানুষ গ্রহণ না করে, যদি অধিকাংশ মতামত আপনারা পান এর বিপক্ষে, তাহলে ওটা বাতিল করে দেবেন। কিন্তু যদি গঠনমূলক প্রস্তাব আসে যে না এইখানে সংশোধন করে এটা করা সম্ভব, সেভাবে আপনারা করবেন, তাহলে এটা খুব দ্রুতই করা সম্ভব। এখানে সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে, অধ্যাদেশ নিয়ে একটা প্রশ্ন আব্দুল্লাহ বলেছেন, যে প্রশ্ন উঠেছে যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রশ্ন এখানে উপেক্ষিত হয়েছে, সুতরাং ওইটা যুক্ত না করলে সাংবাদিকতা সুরক্ষার অধ্যাদেশ কার্যকর হবে না। আমরা কিন্তু আর্থিক নিরাপত্তাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি আমাদের কমিশনের রিপোর্টে। আমরা বলেছি যে সাংবাদিকদের যদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা না যায়, তার মাথার উপরে ছাদ এবং অন্যের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করবে না, করতে পারবে না, নানান সীমাবদ্ধতায় আত্মসমর্পণ করতে বাধ্য হবে। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেও একটা টেকসই মডেলে টিকে থাকার জন্য সাস্টেইনেবল একটা মডেলে যেতে হবে, এবং সেটা যাওয়ার জন্য কি কি পন্থা দরকার সে কথাও আমরা বলেছি। আপনি খুবই একটা ধারণা থেকে বলা হচ্ছে যে, সেটার কথা আপনি তুলেছেন যে গণমাধ্যম কর্মী আইন আলাদা লাগবে, গণমাধ্যমের কর্মীদের আলাদা একটা মর্যাদা আছে, সেই মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। ভাই, গণমাধ্যম কর্মী আইন কবে হবে আর কবে আমাদের আলাদা মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য যদি বছরের পর বছর অপেক্ষা করি, যুগের পর যুগ অপেক্ষা করি, কিচ্ছু হবে না। এই যে আমার হাতে একটা পরিচয় পত্র আছে, এটা ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ইউকের পরিচিতি পত্র। এই ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট কিন্তু ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সদস্য, অ্যাফিলিয়েটেড। সাংবাদিকরা শ্রমিক হইলে তাদের ইজ্জত যায় না। সাংবাদিকরা শ্রমিক, সাংবাদিকরা শ্রম দিয়েই কাজ করছে। আপনি শ্রম আইনটা, এমপ্লয়মেন্ট আইনটা, বেতন ভাতার আইনটা কার্যকর করেন, প্রয়োগ করেন, তাহলে সাংবাদিকদের বেতন ভাতা বাকি থাকবে না। সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা, কর্মক্ষেত্রের অধিকার, এগুলো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি বিজিএমইতে বেতন দেয় না বলে 3টা প্রতিষ্ঠানের 3জন মালিক
বিজিএম এর খুব প্রভাবশালী সদস্য, তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট জারি করতে পারছে শ্রম মন্ত্রণালয়। কারণ দেশের শ্রম আইন লঙ্ঘন করে তাদের বেতন ভাতা বাকি রাখা হয়েছিল, বেতন ভাতা অনাদায়ী আছে, সেই আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এটা শুধু শ্রম আইন আপনি প্রয়োগ করেন যদি ঠিক করে, তাহলেই এটা সম্ভব, কিন্তু আমরা সেটা করছি না। আমরা কোথায় সেই গণমাধ্যম কর্মী আইনের একটা খসড়া বিগত স্বৈর শাসকের আমলে তৈরি হয়েছিল, সেই আইনটাকে বস্তার নিচ থেকে আবার বের করে নিয়ে এসে এখন মত বিনিময়ের জন্য জনমত আহ্বান করা হয়েছে যে এটা কনসালটেশনে দেওয়া হোক। আপনি বাস্তবতা হচ্ছে যে ওয়েস বোর্ড যেটা ছিল নবম ওয়েস বোর্ড, সেই নবম ওয়েস বোর্ডের বিরুদ্ধে একজন সংবাদপত্র মালিকদের পক্ষ থেকে মামলা করে বসে আছেন। এখানে আমাদের আইনজীবী বন্ধু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন, আমার বড় ভাই। আপনি বলুন যে কোনো মামলা যদি কেউ করে থাকে, সেই মামলা কি সরকার বাধ্য করতে পারে তাকে প্রত্যাহার করতে? পারে না, কোনো আইনেই পারে না, সরকারের সেই ক্ষমতা নেই। অতএব যতক্ষণ পর্যন্ত ওই মামলা প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েস বোর্ডের বিষয়ে সরকার কিছুই করতে পারবে না। ততদিন পর্যন্ত সাংবাদিকরা না খেয়ে মারা যাবে। 5 বছরের বেশি হয়ে গেছে এই মামলা। প্রতি বছরে 10% উপরে মূল্যস্ফীতি ঘটেছে। 50% আমার মজুরি কমে গেছে, আমার বেতন কমে গেছে, আমার আয় কমে গেছে। সেটার থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে সরকার একটা ন্যূনতম সিলিং বেঁধে দেবে যে এর নিচে কোনো প্রতিষ্ঠান বেতন দিতে পারবে না সাংবাদিকদের। আমরা সেই সুপারিশ করেছি। এটা সংবাদপত্রের জন্য, টেলিভিশনের জন্য, অনলাইনের জন্য, সবার জন্য। সেই সমাধানের পথে সরকার হাঁটছে না। আমরা বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা, এই তিনটাকে একত্রিত করে একটি নতুন জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান তৈরির জন্য বলেছি, যাতে সরকারি অর্থের সদ্ব্যবহার হয় এবং এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে পারে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত ভাবে। সেক্ষেত্রে কি হলো, আমরা আগেই বলেছি যে বাংলাদেশ সংবাদ সংস্থা যেটা, তাতে সরকারের অনুমোদিত জনশক্তি যা থাকার কথা তার চাইতে 1/3 লোক বেশি আছে। আমরা দেখেছি তাদের পাওয়া তথ্য থেকেই, তাদের দেওয়া তথ্য থেকেই। সেই সংবাদ সংস্থার প্রতিষ্ঠানে এই সরকারের আমলে যা লোকবল ছিল তার প্রায় 50% লোকবল আবার বাড়ানো হয়েছে, 45%, টু বি মোর প্রিসাইজ 45%। এবং সেটা পরিচালনা পর্ষদের কোনো বৈঠকও হয় নাই, সেখানে কোনো আলাপ আলোচনারও প্রয়োজন হয় নাই, মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুমতি দিয়ে দিয়েছেন। এখন যেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে এই ক্ষমতা থাকে যে ওনার অনুমতিতে একটা সংবাদ সংস্থায় লোক বাড়ানো যাবে, সেই কর্মকর্তারা কি ক্ষমতা ছাড়তে চাইবেন? তারা কি স্বায়ত্তশাসন দেবেন? বেতার টিভির, বেতারের ডিজি, টেলিভিশনের ডিজি আমাকে বলেছেন যে তাদের যদি একটা সংবাদ সংগ্রহের ভ্যান পাঠাইতে হয়, আর সেই সংবাদ সংগ্রহের ভ্যান যদি কোনো কারণে অচল থাকে, যান্ত্রিক ত্রুটির কারণে সারাতে যেতে হবে, 50,000 টাকা খরচ করতে হবে। ওই 50,000 টাকা খরচ করার এখতিয়ার তাদের নাই, সেটা মন্ত্রণালয়ের থেকে অনুমোদন লাগে। আপনি সেই মন্ত্রণালয়ের ওই ক্ষমতা যদি মন্ত্রণালয়ের কর্মকর্তারা না ছাড়তে চান, তাহলে আপনি স্বাধীনতা পাবেন? বিটিভি, বেতার স্বাধীনভাবে কাজ করতে পারবে? আমরা তো বলেছি, পদগুলো আমরা বলেছি কি করতে হবে, সরকার সেটা করতে পারছে না। কেন করতে পারছে না? করতে দেবে না মন্ত্রণালয়ের কর্মকর্তারা করতে দেবে না। সোজা হিসাব, এর বাইরে আর কোনো কিছু নেই। আমলারা চান না তাদের ক্ষমতা খর্ব হোক। এটা প্রতিটি সংস্কার কমিশনের ক্ষেত্রেই সেটা হচ্ছে। শ্রম সংস্কার কমিশনের ক্ষেত্রে হয়েছে, অন্য যে সমস্ত স্থানীয় সরকার কমিশন বলেন সবগুলো কমিশনের ক্ষেত্রেই হয়েছে। আর আমাদের এই যে এখনকার অন্তর্বর্তী সরকার, আমি মাহফুজ আলমের একটা কথা খুব ধার করে বলি। উনি বলেছিলেন যে ওনাদের স্টেক হোল্ডার এক জায়গায় না, অনেক জায়গায়। স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো একটা, স্টেক হোল্ডার আরো আছে কয়েক জায়গায়। এই যে স্টেক হোল্ডার অনেক জায়গায় থাকলে যেটা হয়,
আস্থা উনি পাবেন কোত্থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার? সরকার দেখেন, এখানে একটা গড় সমালোচনা হইল যে সরকার কোনো সংস্কার করতে পারছে না। সরকার কিন্তু ঠিকই সংস্কার করেছে। সরকারের আয় বাড়ানোর সংস্কারটা করে ফেলেছে, খুব জোরের সাথে করেছে। জাতীয় রাজস্ব বিভাগের যে সংস্কার হয়েছে, যারা বিরোধিতা করেছিল তাদের শিক্ষাও দিয়ে দিয়েছে সরকার। সুতরাং সরকার চাইলে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আপনাদেরকে পারতে হবে। আগামী 4 মাস সময় আছে। এই 4 মাস যদি আপনারা চেষ্টা করেন, আপনারা পারবেন। কিন্তু আপনারা যদি ওই আমলাদের কথা শোনেন, করতে পারবেন না। আপনারা অন্য স্টেক হোল্ডারদের দিকে তাকিয়ে থাকেন, করতে পারবেন না। গাজীপুরে সাংবাদিক তুহিন খুন হয়েছিলেন, হত্যা হয়েছিলেন, হত্যার শিকার হয়েছেন। কিভাবে হত্যার শিকার হয়েছেন আপনারা সে ভিডিও দেখেছেন। ওই গ্রাফিক বর্ণনায় আমি যাব না। কিন্তু সাংবাদিক শাহিন যেই প্রতিষ্ঠানের কাজ করতেন, সেই প্রতিষ্ঠান, তার নাম কি আমরা জানি? তার লাইসেন্স ছিল, তার ডিক্লারেশন ছিল। একটা মানে কথা এসছে যে সংবাদপত্রের ডিক্লারেশন লাগে। সংবাদপত্রে শুধু ডিক্লারেশন দিতে হয়, কোনো অনুমতি লাগে না। কথাটা যদিও বলা হয় যে ডিক্লারেশন দিলেই হয়ে যায়, কিন্তু আসলে লাগে অনুমতি। এটা শুধুমাত্র মানে কাগজে কলমে বলা হয় ডিক্লারেশন, বাট অবশ্যই এটা অনুমতি লাগে। কারণ ওই ডিক্লারেশন যতক্ষণ পর্যন্ত গৃহীত না হচ্ছে এবং আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট না দিচ্ছে সরকার, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রকাশনা করতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন স্বার্থের, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের স্বার্থের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা সংবাদ মাধ্যমের ওই ডিক্লারেশন নিয়ে, অনুমোদন নিয়ে তারা সংবাদ মাধ্যম বের করছেন। গণমাধ্যম প্রতিষ্ঠান চালু করে দিলেন একটা, কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। আমি নিশ্চিত করে বলতে পারি যে তুহিনের প্রশিক্ষণ দেওয়া হয় নাই আত্মরক্ষার। তিনি সেই প্রশিক্ষণ পাননি, কারণ তার সেই প্রতিষ্ঠানের সেই ক্যাপাসিটি ছিল না। এবং সেই প্রতিষ্ঠানটাও গঠিত হয়েছে যে আচ্ছা একটা বাইর করলাম আর কি। তো এখন একজন এমপ্লয়ারের যে দায় দায়িত্ব থাকে তার কর্মীর নিরাপত্তার জন্য নিশ্চিত ব্যবস্থা গ্রহণের এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার, তাকে গাইড করার, সেই দায়িত্ব যদি মালিকরা পালন না করেন, তাহলে সেটার জন্য জবাবদিহি কোথায় হবে? ওই সাংবাদিকতা সুরক্ষা আইন দিতে পারে সেটা। আমরা সেজন্য সাংবাদিকতা সুরক্ষা আইনের কথা বলেছি। আবার সাংবাদিক কে হবেন, সম্পাদক কে হবেন, প্রকাশক কে হবেন, সেটার যোগ্যতা নির্ধারণের কথাও বলেছি। আমরা গুলিয়ে ফেললে হবে না। সিটিজেন জার্নালিস্ট একটা জার্নালিস্ট, অবশ্যই নাগরিক সাংবাদিক, কিন্তু তিনি পেশাদার সাংবাদিক না। সুতরাং পেশাদার সাংবাদিকতার একটা কোয়ালিফিকেশন, একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। সেটা যদি আমরা না করতে পারি, তাহলে ওই যে প্রতিদিনই আপনি খবরের কাগজ খুললেই দেখতে পাবেন যে অমুক জায়গায় সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। আসলে তিনি সাংবাদিকতা করতে গিয়ে লাঞ্ছিত হলেন, না চাঁদা আনতে যেয়ে লাঞ্ছিত হলেন, নাকি রাজনৈতিক পরিচয়ের কারণে লাঞ্ছিত হলেন, দলবাজি করতে যেয়ে? দেখেছেন না স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে অস্ত্র হাতে ছিল 2 জন সাংবাদিক, ছবি ছাপা হয়েছিল তো কাগজে। আপনি কি সেই রাজনৈতিক পরিচয়ের জন্য সাংবাদিকতার খোলস ব্যবহার করলে সেটা জাস্টিফাইড হবে? আপনি কি সেই সুরক্ষা পাবেন? পাওয়া উচিত আপনার? আমরা সেই আইনে সেই প্রস্তাব করেছি যে সেটা পাওয়া উচিত না। কার পাওয়া উচিত, কার পাওয়া উচিত না। সুতরাং সাংবাদিকদের, সম্পাদকদের, প্রকাশকদের একটা নির্দিষ্ট শর্ত পূরণের ব্যবস্থা থাকতে হবে। সেটা ছিল বাংলাদেশে, অনেক ভালো ভালো আইন নীতিমালা ছিল, আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে সংবাদপত্র প্রকাশকদের আর্থিক সামর্থ্যের একটা বিধান কিন্তু আছে নীতিমালায়, যে কত আর্থিক সামর্থ্য থাকতে হবে, কিন্তু সেটা 20-25 বছরে আর কোনোদিন হালনাগাদ হয় নাই। হ্যাঁ, এখনো 50,000 টাকা যদি থাকে, নাকি 5 লক্ষ টাকা বোধহয়, আচ্ছা এখন 10 লাখ টাকা, 10 লাখ টাকা থাকলেই আপনি পত্রিকার ঘোষণা দিয়ে একটা পত্রিকা বের করতে পারবেন। কিন্তু ওই পত্রিকা বের করার জন্য যে শর্ত দেওয়া আছে, একজন সম্পাদক নিয়োগ করা, পেশাদার
সাংবাদিক কতজন থাকতে হবে মিডিয়ার বার্তা কক্ষে, সেটার যে সংখ্যা নির্ধারণ করা আছে, তাদের বেতন যদি দেন আপনি বর্তমান বাজার দরে 1 মাসের খরচ আপনার ওই 10 লাখ টাকায় হবে না। তো তাহলে আপনি তাকে সংবাদপত্র প্রকাশ করতে দেবেন কেন? আজকে কাগজ বের করে কালকে সাংবাদিক বানিয়ে তারপরে আপনি পরশুদিন তাকে বেকার করে দিচ্ছেন। দেশে বেকার সাংবাদিকের সংখ্যা কত? এটা টেলিভিশনের ক্ষেত্রেও হচ্ছে, এটা অনলাইনের ক্ষেত্রেও হচ্ছে। এই নৈরাজ্য বন্ধ করতে হবে, এবং এই নৈরাজ্য বন্ধ করতে হলে এই সরকারকেই এই আইনগুলো করে যেতে হবে। টেলিভিশন লাইসেন্স বা অন্যান্য যে সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনার প্রশ্ন এসছে, যে সাবেক স্বৈর শাসনের আমলে তাদের অনুসারীরা, তাদের সহকারীরা যে সমস্ত প্রতিষ্ঠান চালু করে গেছে সেইগুলো কেন এখনো চালু থাকবে, এই প্রশ্ন উঠছে। আমরাও শুনেছি এই প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর তো খুব সহজ। সেই প্রতিষ্ঠানগুলোর মালিকানা তো রাতারাতি এদিক ওদিক হয়ে গেছে, অন্তত পরিচালনার ক্ষেত্রে বেনামে, প্রক্সি। এখন সরকার যদি এটা পর্যালোচনা করে নিজের হাতে ক্ষমতা নিয়ে প্রয়োগ করতে যায়, সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠবে যে সরকার ভিন্নমত দমন করছে, প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে তার প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। আমরা বলেছি সরকারের এই কাজটা করার দরকার নাই। এই কাজটা করবে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, এবং সেই কমিশনটা হবে গণমাধ্যম কমিশন। আপনারা একটা স্থায়ী গণমাধ্যম কমিশন করে দেন। স্থায়ী গণমাধ্যম কমিশন কিভাবে স্বাধীন হতে পারে সেই স্বাধীনতার ফর্মুলাটাও বলে দেওয়া হয়েছে, এবং এগুলো আমরা আবিষ্কার করিনি, এগুলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা দেওয়ার কথা বলেছি। তাতে সরকারও অযথা একটা ঝুঁকি নিতে চান, মানে ঝুঁকি নেওয়ার হাত থেকে রক্ষা পাবে, আবার কার্যকর যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আমরা এই যে জাইমার কাছ থেকে শুনলাম যে 10টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত হচ্ছে অর্থ পাচারের, তাদের মধ্যে একটা প্রতিষ্ঠান, তাদের মধ্যে কোনো প্রতিষ্ঠান, সে একটা বলেনি, তাদের মধ্যেও কেউ নতুন করে লাইসেন্স পেয়েছেন গণমাধ্যমের। আমি জানি একটি প্রতিষ্ঠান পেয়েছে প্রক্সি হিসেবে। কেন পেল? যেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগ তদন্ত হচ্ছে, সেই প্রতিষ্ঠানের বিনিয়োগ কেন একটি টেলিভিশন প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল কিংবা একটি অনলাইন কিংবা একটি পত্রিকার অনুমোদন পাবে? এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি বন্ধ করতে না পারেন, এই সরকারের আমলে তো আমরা ধারণাই করি নাই যে এই সরকার নতুন করে কোনো গণমাধ্যমকে অনুমতি দেবে, কারণ যত দেশে এমনিতেই হাজার হাজার গণমাধ্যম হয়ে গেছে, এগুলোকে সংগঠিত করেন আগে। এখানে একজন বলেছেন যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ এসেছিল কাঠামোগত পরিবর্তনের। অবশ্যই, এবং সেই কাঠামোগত পরিবর্তনের জন্যই আমরা অনেকগুলো সুপারিশমালা দিয়েছিলাম। সেসব সুপারিশমালার একটিও বাস্তবায়ন হয় নাই। আমরা বলেছিলাম ওয়ান মিডিয়া ওয়ান হাউস পলিসি, আমরা বলেছিলাম মনোপলি হতে দেওয়া যাবে না, আমরা বলেছি প্রত্যেকটি প্রতিষ্ঠানের ট্রান্সপারেন্সি থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, কালো টাকা বন্ধ করতে হবে এর অনুপ্রবেশ। আপনার বিনিয়োগ কোত্থেকে আসছে, এই বিনিয়োগ কর পরিশোধিত আয় থেকে কিনা, সম্পদ থেকে কিনা, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ দিয়ে তারপরে আপনি গণমাধ্যম করুন, কোনো আপত্তি নেই। দেশে যদি 1 ডজন ভালো গণমাধ্যম থাকে, স্বাধীনভাবে তারা স্বাধীন সাংবাদিকতা করতে পারে, তাহলেই গণতন্ত্র শক্তিশালী হবে। কিন্তু আপনি শত শত হাজার হাজার গণমাধ্যম দিয়ে, সেই সংখ্যা দিয়ে করতে পারবেন না। আওয়ামী লীগের কিন্তু ওই একটাই যুক্তি ছিল, যেখানেই সমালোচনা উঠত যে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, তারা পরিসংখ্যান দিতেন। আমি শেখ হাসিনার মুখ থেকেও শুনেছি, তার তথ্যমন্ত্রীর মুখ থেকেও শুনেছি, পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকেও শুনেছি যে দেশে কত হাজার গণমাধ্যমকে তারা অনুমতি দিয়েছেন। সংখ্যা খুব বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কোয়ালিটি। সেই কোয়ালিটির দিকে আমাদের নজর দিতে হবে। এই যে সংখ্যার বিষয়টা আসলো, সেই সংখ্যার বিষয়ে আমি আবারও বলি যে আমাদের ওই যে সাংবাদিক কতজন গ্রেপ্তার আছেন, কতজনের বিরুদ্ধে ভুয়া মামলা, এখানেও কিন্তু ওই সাংবাদিকতা পরিচয়ের অপব্যবহারের প্রশ্নটা আসছে।
সংখ্যা বড় না। এখানে সংখ্যার দিকে কোনো সময় আমাদের নজর দিতে হবে না। আমাদের নজর দেওয়া দরকার এর গুণগত দিকে, এর কোয়ালিটির দিকে, এর উপাদানগুলোর দিকে। আমি অনেক বেশি কথা বলে ফেললাম। আমি আশা করব যে এইসব যে প্রশ্নগুলো আমি উত্থাপন করেছি সেই প্রশ্নগুলোর সন্তোষজনক কিছু জবাব পাওয়া যাবে। আমি এখনো আশা করি যে গণমাধ্যমের এখানে এই কথাটা একটু আবার বলা দরকার যে আমরা স্বনিয়ন্ত্রণ বলতে যেন ভুল করে সেলফ সেন্সরশিপ না মনে করি। স্বনিয়ন্ত্রণ মানে সেলফ রেগুলেশন। আমাদের একটা জাতীয়ভাবে একটা অ্যাকসেপ্টেবল একটা অ্যাকর্ড হইতে হবে, একটা গ্রহণযোগ্য জাতীয়ভাবে একটা কি বলবো নীতিমালা তৈরি থাকতে হবে যে আমরা এই মান অনুসরণ করব সংবাদ মাধ্যমে, সাংবাদিকতার ক্ষেত্রে, এবং সেই মানসমূহ সেই স্ট্যান্ডার্ডগুলো মেনে চলার ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। সেটা যখন লঙ্ঘন হবে সেই লঙ্ঘনের প্রতিকার করার ব্যবস্থা থাকবে, এবং সেই প্রতিকার করার ব্যবস্থাটাও ওই যে গণমাধ্যম কমিশন আমরা প্রস্তাব করেছি সেই গণমাধ্যম কমিশন। অনেকেই সমালোচনা করেন আসলে আমাদের প্রতিবেদনটা ঠিক করে পড়েননি। আমি বারবার বলবো যে প্লিজ আমাদের প্রতিবেদনটা পড়েন। অর্ধমৃত প্রেস কাউন্সিলকে পুনর্জীবিত করা স্যালাইন দিয়ে কিংবা আইসিইউতে নিয়ে এটা কোনো কাজের কথা না। কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং সেই কার্যকর প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠান হতে হবে। সরকার হলে সরকার ক্ষমতার অপব্যবহার করবে, আজকে না করুক কালকে করবে, কালকে না করলে পরশু করবে, সেটা যে দল হোক। সেই কারণেই একটা স্বাধীন প্রতিষ্ঠান দরকার এবং সেই স্বাধীন প্রতিষ্ঠান গণমাধ্যম কমিশন হতে পারে। আমরা সেই প্রস্তাবটাই দিয়েছি। আর সর্বশেষ আমি রাজনৈতিক দলগুলোকে যে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা যে এখানে এসেছেন তাদের কথা শুনেছি, সেজন্য তাদেরকে ধন্যবাদ যে তারা অঙ্গীকার করেছেন যে তারা সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবেন এবং এই যে সংস্কারগুলোর কথা আমরা বলেছি সেই সংস্কারগুলোকে তারা বিবেচনায় নেবেন, সেগুলোকে বাস্তবায়নের চেষ্টা করবেন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তবে একই সাথে এ কথাও বলতে চাই যে মত প্রকাশের স্বাধীনতায় কখনো আপনারা বাধা দিয়েন না। আমরা জানি যে রাজনৈতিক পরিচয়ের পত্রিকা প্রকাশিত হয়, মগবাজার থেকে একটি দৈনিক পত্রিকা প্রকাশিত হয় অঘোষিতভাবে জামাতে ইসলামের সাথে সম্পর্কিত, একতা একটি পত্রিকা প্রকাশিত হয় অঘোষিতভাবে সিপিবির পত্রিকা। তো আমরা জানি তো, কিন্তু তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাকে সম্মান করতে হবে। ওইটা ওই মতের প্রতিফলন ঘটে বলে ওইখানে যে আমি আক্রমণ করব এটা হতে পারে না। মতামত এবং সংবাদ এই দুয়ের মধ্যে ফারাক করতে হবে। সংবাদটা যেন নিরপেক্ষ হয়, খবরটা যেন বস্তুনিষ্ঠ হয়, সেখানে যেন তথ্য বিকৃতি না ঘটে, সেখানে যেন কারো প্রতি অন্যায় অপবাদ দেওয়া বা পক্ষপাতমূলক বিচার কি বলে নীতি অনুসরণ না করা হয়। কিন্তু মতামত দেওয়ার ক্ষেত্রে যে কোনো পত্রিকা, যে কোনো সম্পাদকের, যে কোনো সাংবাদিকের মতামত প্রকাশের অধিকার থাকতে হবে। এটা স্বীকৃত। সংবিধানের অধিকার আপনি কেড়ে দিতে পারেন না। সংবিধানে ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা দেওয়া আছে। জাস্ট আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার যে সুপারিশমালা আপনার কমিশনের, সেই সুপারিশমালার কতখানি পার্সেন্টেজ ওয়াইজ, কারণ আমরা কিছুদিন আগে দেখলাম একজন উপদেষ্টা বিভিন্ন সংস্কারের পার্সেন্টেজ ওয়াইজ হিসেব দিচ্ছিলেন যে এত পার্সেন্ট বাস্তবায়িত, আপনি কি মনে করেন জাস্ট আনুমানিক? আমরা উপদেষ্টার কাছে শুনি, আমার তো না আপনার ফিলিংস কি? আপনার ফিলিংস? আমার ফিলিংস হচ্ছে কিছুই হয়। ওকে।